ছাত্রীর বইয়ের ভাঁজে রক্তে লেখা চিরকুট দেখে কিঞ্চিত বিস্মিত হলাম। রক্ত দিয়ে লাভ আর্ট করে সেখানে লিখেছে, রাজ, তোমাকে ছাড়া বাঁচব না। এসির মাঝেও শরীরটা ঘামছে। কথা মাথা নিচু করে আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে চিঠি সহ বইটা সরিয়ে রাখলাম। স্যার, পুরোটা পড়েন। তোমার না 27 তারিখ থেকে পরীক্ষা, পড়ায় মন দাও। এবারেও কিন্তু টপার হতে হবে। স্যার, আমাকে গতকাল দেখতে আসছিল আর হাতে আংটি পরিয়ে গেছে। কথাটা বলেই কেঁদে দিল। তা বেশ ভালো তো, বিয়ে কবে? অনেকদিন পর মনে হয় একটা দাওয়াত পাবো। স্যার, আমি বিয়েটা করব না, আমি আপনাকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় আপনাকে করব। আর কি করলে বুঝবেন আপনাকে ভালোবাসি? শুনেন, আপনাকে যদি না পাই তাহলে মৃত্যুই হবে আমার শেষ গন্তব্য। আশ্চর্য, কী সব বলছো তুমি? শোনো, হাত কেটে রক্ত দেখিয়ে ভালোবাসা প্রকাশ পায় না। ভালোবাসা শুধু পেতে নয়, দিতেও শেখায়। আর তোমাকে ভালোবাসা কোনো দিনই সম্ভব না, কারণ আমি তোমার শিক্ষক। এই শিক্ষক নামটার সাথে বিশ্বাস, ভরসা, আত্মসম্মান লেগে আছে। স্যার, আমি সত্যিই আপনাকে ভালোবাসি, আর আমি যে কোনো মূল্যে আপনাকে চাই। কথার মুখের দিকে তাকালাম। কালো পাড়ের সবুজ একটা শাড়ি পরেছে সে। ললাটের ঠিক মাঝখানটায় বৃত্তস্বরূপ কালো টিপটা মুখের সৌন্দর্যটা শতগুণ বৃদ্ধি করেছে। আর হরিণীর মতন আঁখি জোড়ায় সরু করে কাজলের রেখা টেনে দিয়েছে। মুখের ওপর এলোমেলো চুলগুলো মৃদু বাতাসে উড়ছে। কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। কথা তার আঁখি জোড়ায় কাজল রাখার ব্যর্থ চেষ্টা করছে। চোখের কার্নিস বেয়ে গাল গড়িয়ে মুক্ত দানার মতন জল গড়িয়ে পড়ছে। খুব ইচ্ছে করছে চোখের পানিটা মুছে দিতে। কাঁদলে যে কথাকে বিশ্রী দেখায় তা না, বরং কথাকে প্রত্যেক রূপেই সুন্দর লাগে। কি হলো স্যার, ভালোবাসতে পারবেন না আমায়? আপনি তো ডুয়েটে পড়ছেন। বাবা প্রথমে রাগ করলে পরে ঠিকই মেনে নেবেন, কারণ ডুয়েট থেকে বের হলে ভালো সেক্টরে জব হবে। কথা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আর তুমি যা বলছো সব আবেগ। তোমার জায়গাটা থেকে পৃথিবীটা রঙিন, সব কিছু সিনেমার মতন সহজ হয়। আর তোমার 3 ফুট দূরত্বে আমি যে জায়গাটায় বসে আছি, এখান থেকে বোঝা যায় বাস্তবতা কতটা কঠিন। ভালোবাসা সবসময় একরকম থাকে না, ভালোবাসার রঙও পাল্টায়। তুমি যে বয়সে টেবিল ভর্তি খাবার রেখে উঠে পড়ো, আমি সেই বয়সে একটা ডিমকে 3 ভাগ করে 3 বেলা খেয়ে ডুয়েটে প্রস্তুতি নিচ্ছি। জীবনটা বড্ড কঠিন। এসি রুম থেকে যখন বের হবে তখন বুঝতে পারবে। আর তোমার বাবার একটা বিশ্বাস আছে, আমার প্রতি নয়, শিক্ষকতা একটা মহান পেশার প্রতি। তাই পেশাটাকে কলঙ্কিত করতে পারবো না। শিক্ষকরা কি বিয়ে করে না? তাদের কি মন নেই? তাদের কি শরীরে অন্য রক্ত? স্যার, আমি ঘুমাতে পারি না। সারাক্ষণ আপনার মুখটাই স্মৃতিপটে ভেসে ওঠে। এমন সময় তানিশা নাস্তা নিয়ে আসলো। কথা তানিশাকে দেখেই বলল, তানিশা, স্যার আজ নাস্তা খাবে না, তুমি চলে যাও। আমি কিছু বললাম না, শুধু রাগী মুখটা দেখালাম। তানিশা চলে গেল। কথা বলল, স্যার, আপনার হাতটা ধরতে পারি? কথা, শোনো, এমন বিহেভিয়ার করলে আমি কাল থেকে আর আসবো না। আমি চাই না তোমার জন্য আঙ্কেল কষ্ট পাক। স্যার, আপনি যদি আমাকে না ভালোবাসেন, বাবাকে বলবো আপনি আমার সাথে অসভ্যতামি করেছেন। এখন ভাবেন কি করবেন। আমি মুচকি হেসে বের হয়ে গেলাম। রাস্তা দিয়ে হাঁটছি, গরমে শরীর পুড়ে যাচ্ছে। পকেটে থাকা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার শব্দ শুনতে পারলাম। বুঝতে পারলাম কথা ফোন করেছে। ফোনটা কেটে সুইচ অফ করে দিলাম। আর একটা টিউশনি করে মেসে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। মেসে আসতেই রুমমেট রুহান বলল, রাজ ভাইয়া, অভ্র ফোন করেছিল বাসা থেকে। আপনার ফোন নাকি বন্ধ, একটু বাসায় ফোন দেন। আমি ফোনটা অন করেই বাসায় ফোন দিতে অভ্র ফোনটা রিসিভ করে বলল, ভাইয়া কেমন আছো? হ্যাঁ ভাইয়া, ভালো। ভাইয়া, জান্নাতের টাকার কোনো ব্যবস্থা করেছো? বিয়ের সময় যে 5 লাখ টাকা পণ দেওয়ার কথা ছিল, সেটার জন্য আপুকে পাঠিয়ে দিয়েছে। দুলাভাই বলেছে টাকা না পেলে এ মাসে আপুকে ডিভোর্স দেবে। আপুকে ফোনটা দে তো। রাজ, কেমন আছিস? আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার ভাইটা ভালো থাকলেই আমি ভালো। খেয়েছিস? হ্যাঁ আপু, তুমি? হ্যাঁ আপু, তুমি চিন্তা করো না, সামনের মাসেই তোমার টাকা পাঠিয়ে দেব। ভাই,
এত টাকা তুই কোথায় পাবি? টাকার কি অভাব নাকি শহরে? শোন না, কবে আসবি? আপু, যেতে তো খুব ইচ্ছে করছে, কিন্তু দেখি যেতে পারি কিনা। সুমু তো এবারে ফার্স্ট হয়েছে, ওর জন্য নতুন জামা নিয়ে আসিস যখন আসবি, আমাকে বলতে বললো। ও আচ্ছা, সামনে তো উৎসব, তাই না? সমুকে বলো ওর 2 সেট জামা নিয়ে যাব। ফোনটা কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল। যতই দিন যাচ্ছে কথার পাগলামিটা ততই বাড়ছে। মেয়েটা সত্যিই অনেক বেশি ভালোবাসে আমায়, কিন্তু আমাদের মতন মধ্যবিত্তদের সব স্বপ্ন দেখতে মানা। এদিকে দুপুর 3টায় কথাদের বাসায় যেতেই আঙ্কেল একটা বিয়ের কার্ড দিয়ে বলল, বাবা রাজ, তোমাকে আমাদের পরিবারের একজন মনে করি। সামনের মাসের 5 তারিখ কথার বিয়ে, তুমি অবশ্যই কিন্তু থাকবে। জানোই তো আমাদের কোনো ছেলে নেই। আমি মুচকি হেসে বললাম, জি আঙ্কেল, অবশ্যই থাকবো। কেন জানি কথার বিয়ের কথা শুনে বুকের ভেতরটা চিনচিন ব্যথা করছে। কথার রুমে গিয়ে দেখি টেবিলে বসে অন্যদিকে ফিরে বসে আছে। আমি গিয়ে বসতেই বলল, আপনার কি মনে হয় বিয়েটা আমি করব? কখনোই না। শুক্রবারে আপনার মেসে যাব, সেখান থেকে কাজী অফিস। সকালে রেডি হয়ে থাকবেন। আর হ্যাঁ, আমার ভালোবাসা এত সস্তা নয় যে হেরে যাবে। আর আপনি আজ আসেন, বাবাকে বলে দেব আমার শরীর ভালো না। কথা, তুমি যেটা চাইছো সেটা কোনোদিনই সম্ভব না। চুপ ভিতর ডিম, আপনি যান এখান থেকে। কি সম্ভব আর কি সম্ভব না সেটা আমি দেখব। কথাকে আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। শুক্রবারের কথা, ফ্রেন্ডের বাসায় কথা বলে পার্লার থেকে বউ সাজে রাজের মেশে এসে নক দেয়। দরজা খুলে দেয় রোদেলা। আজ কথাকে মেশে বউ সাজে দেখি চমকে যায়। রোদেলা রাজকে বলে, রাজ, এই মেয়েটা কে? রোদেলা, এই মেয়েটাই কথা, যার কথা তোমাকে বলেছিলাম। যাই হোক কথা, এটা তোমাদের ম্যাডাম। আমরা কালকেই বিয়ে করেছি, 3 বছরের রিলেশন শেষে। কথা কি বলবে বুঝতে পারছে না। কথার চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে, কাজল লেপটে যাচ্ছে। রাজ এমনটা করতে পারলো তার সাথে? তার ভালোবাসা তো মিথ্যা ছিল না। কথা, কান্না করছো কেন? আমি কান্না করলে আপনার কি? আপনি তো চানই আমি কান্না করি। আচ্ছা, কেন আমাকে এভাবে কষ্ট দিলেন? ভালোই তো বাসতাম আপনাকে। ভালোবাসাটা কি পাপ? খুব ইচ্ছে ছিল আমি নীল শাড়ি পরে বউ সাজবো, আর আপনি নীল পাঞ্জাবিতে বর সাজবেন। কিন্তু সবার সব স্বপ্ন পূরণ হয় না। জানেন, কত রাত জেগে আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছি। আপনার আড়ালেই একটা ছবি নিজের ফোনে তুলে রেখেছিলাম। সে ছবির দিকে কত রাত পার করে দিয়েছি। আমার হৃদয়ের প্রথম পুরুষটি আপনিই ছিলেন। আমার ভালোবাসার বাগানে প্রথম ফুলটি আপনিই ফুটিয়েছিলেন। আচ্ছা বলেন তো, একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসলে ছেলেটার জন্য কোটিপতি ঘরের ছেলেকে রিজেক্ট করে একটা টিউশনির মাস্টারকে আঁকড়ে ধরে বাঁচতে চায়? কথা, প্লিজ, আমি তোমাকে ভালোবাসি না, এটা কেন বোঝো না? আর হ্যাঁ, কান্না করো না। আমি তোমাকে রোদেলার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কেন জানি বলতে। অনেক হয়েছে, আপনি সত্যিই অনেক খারাপ। আপনাকে আমি ঘৃণা করি। আমি মুগ্ধকেই বিয়ে করব। আর বিয়ের দাওয়াত খেতে চেয়েছিলেন না? আপনি শুধু একা নাই, সাথে ম্যাডামকেও নিয়ে আসবেন। আর এই পাঞ্জাবিটা আপনার জন্য আনছিলাম। ভালো না বাঁচতে পারলেন, বিয়ের দিন একবার অন্তত পরে আমার সামনে আসেন, এক নজর আপনাকে দেখব। কথাগুলো বলে কথার চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। কথা বের হতেই রোদেলা বলল, মেয়েটা তো আচ্ছা খতরনাক, আমার স্বামীটার সাথে কেমন ব্যবহার করে গেলে। আচ্ছা তুমি মন খারাপ করো না, বিকেলে ঘুরতে যাব, কেমন? আচ্ছা। এদিকে কথা বাসায় এসেই শাওয়ার নিতে চলে গেল। বাথরুমের শাওয়ারের নিচে বসে চিৎকার করে কান্না করলো। সে কিছুতেই রাজকে ভুলতে পারছে না। প্রায় ঘন্টাখানেক শাওয়ারের নিচে বসে থেকে কান্না করে বের হলো। সেদিন রাতে আর তার ঘুম হলো না। বুকের ভিতরটা কেমন যেন করছে, বাঁচতে ইচ্ছে করছে না আর। মনে হচ্ছে জীবনটাকে মুক্তি দিয়ে দিতে, কিন্তু না, মৃত্যু যন্ত্রণা সহ্য করেও যে তাকে বাঁচতে হবে, সে ছাড়া বাবা মার যে আর কেউ নেই। এদিকে রাজ তার 5 বছরের সঞ্চয়, নিজের বোনের যৌতুকের জন্য 5 লাখ টাকা, সাথে সমু আর বাবার জন্য পাঞ্জাবি, সব কেনাকাটা করে বাসায় চলে গেল। বোনের টাকা দিয়ে বোনকে বোনের সংসারে পাঠালো। অভ্রকে বলল, ঠিকমতো পড়াশোনা করিস, আমি আবার আসবো। শহরে জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। রাজ তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে।
দেখতে দেখতে কথার গায়ে হলুদের দিন চলে আসে। রাজ কথার দেওয়া নীল পাঞ্জাবিটা পরে রোদেলাকে নিয়ে গায়ে হলুদে দিয়ে আসে। কথা রাজের দিকে তাকিয়ে অন্য জগতে হারিয়ে যায়। রাজকে আজ খুব সুন্দর লাগছে। যখন কথার গালে হলুদ লাগাবে তখন কথা চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে আর রাজকে দেখতে পারে না। নিজের অজান্তেই টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। রাজ গায়ে হলুদ শেষ করে রোদেলাকে নিয়ে বাসায় এসে পড়ে। এদিকে মুগ্ধর সাথে কথার বিয়ে হয়ে যায়। কথার বিয়ের দিন রাজ আসেনি, আসছিল রোদেলা। কথার বাবা রাজের কথা জিজ্ঞাসা করলেও রোদেলা বলে রাজের বাবা অসুস্থ, তাই গ্রামে গিয়েছে। আমাকে বিয়েটা শেষ করে কাল যেতে বলেছে। কথার খুব ইচ্ছে করছে রাজকে এক নজর দেখতে, আর হয়তো কোনোদিন দেখা হবে না, কারণ মুগ্ধ বিয়ের পর তাকে আমেরিকা নিয়ে চলে যাবে। কথার কিছু ভালো লাগছে না, বুকের ভিতরটা ছ্যাঁত ছ্যাঁত করে উঠছে। রোদেলা কথাকে জার্পিং পেপারে মোড়ানো একটা বক্স গিফট করে বিয়ের বাসা থেকে চলে আসে। বাসায় এসে শুনতে পারে কথা অ্যাক্সিডেন্ট করেছে। রাত্রে বরযাত্রী সহ যাবার সময় মাইক্রোবাসকে একটা ট্রাক ধাক্কা দিয়ে যায়। এতে কথায় মাথায় আঘাত পায়। রোদেলা কথার ব্যাপারে রাজকে সব জানালে রাজ একটা মুচকি হাসি দেয়, আর কিছু বলে না। দেখতে দেখতে মাঝখানে একটি বছর চলে যায়। কথা 1 বছর পর স্বামী সহ বিদেশ থেকে ফিরছে। মুগ্ধকে পেয়ে সে অনেক খুশি। সত্যি, সে যা চেয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়েছে। মুগ্ধকে নিয়ে এয়ারপোর্টে যখন বসে আছে ঠিক তখনই একজোড়া কাপলকে দেখে কথার চোখ আটকে যায়। কথাকে দেখে রোদেলা এগিয়ে এসে জিজ্ঞেস করে বলে, কেমন আছো তুমি? হ্যাঁ ম্যাডাম, ভালো। ম্যাডাম, স্যার কোথায়? আর এই লোকটাকে? ও, তোমার সাথে রোহানকে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে রোহান, আমার স্বামী। কি বলছেন এসব? আপনি না স্যারকে বিয়ে করেছেন? স্যার কোথায়? আপনি স্যারকে এভাবে কষ্ট দিতে পারেন না। কথা, রাজ আমার ভালো ফ্রেন্ড ছিল, আর তোমার বিয়ের পরের দিনই সে মারা যায়। সত্যি বলতে ওর 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, তাই তোমাকে তার লাইফে জড়াতে চাইনি। আমাকে ক্ষমা করে দিও। আর ওর লেখা একটা ডায়েরি আছে, সেটা আমিও পড়িনি, শুধু তোমার জন্য লিখেছে। কি বলছেন এসব? রাজের কি হয়েছে? আপু, প্লিজ শান্ত হও, বাসায় চলো, যেতে যেতে বলি। রোদেলা গাড়িতে উঠেই বলল, জানো কথা, রাজের কাছে তোমার ব্যাপারে সব শুনেছি। আর তোমার যেদিন বিয়ে ঠিক হয়ে যায় সেদিনই রাজ আমাকে বলে তার বউ সেজে অভিনয় করতে। সবটা জেনে আমি আর না করতে পারিনি। রাজ এখন কোথায় আপু? আপু, তোমার বিয়ের পরের দিন ও না ফেরার দেশে চলে গেছে। রোদেলার মুখে কথাটি শুনে কথা বাকরুদ্ধ হয়ে গেল। কি বলবে কিছুতেই বুঝতে পারছে না। রোদেলার বাসায় আসতেই রোদেলা একটা ডায়েরি বের করে দেয়। কথা ডায়েরিটা অনেক দিন ধরে নিজের কাছে যত্নে রেখেছিলাম, আজ থেকে ডায়েরিটা তোমার। কথা বাসায় এসে ডায়েরিটা পড়তে লাগলো। ডায়েরির প্রথম পাতা উল্টাতেই খানিকটা বিস্মিত হলো। খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে লেখা, আজ একটা মায়াবতীকে দেখেছি, যার দিকে চেয়ে যুগ যুগ পার করে দেয়া যায়। কয়েক পাতা উল্টাতেই চোখে পড়ল, আজ মায়াবতীটা আমার জন্য চিরকুট লিখেছে, তাও রক্ত দিয়ে। তার রক্তে লেখা চিঠিটা আমার হৃদয়ে আঘাত করেছে। আমার মতন ছেলেকে একটা মেয়ে এতটা ভালোবাসবে কল্পনাও করতে পারিনি। আজ প্রথম তাকে শাড়ি পরা দেখলাম। বিধাতা তাকে নিপুণ হাতে সুন্দর করে সৃষ্টি করেছে, যার মুখে মুচকি হাসির প্রেমে শতবার পড়া যায় মনে হয়। মায়াবতীকে দেখে বলতে ইচ্ছে করে, তোমার অনিমেষ কালো চুলের খোঁপায় নেমে আসা সন্ধ্যায় আমি মেঘ হয়ে জানালায় উঁকি দিয়ে জানতে চাইব ভালোবাসো। কিন্তু সব ভালোবাসা যে পূর্ণতা পায় না। তুমি আমার আকাশের চাঁদের মতন, যাকে দেখা যায় ছোঁয়া যায় না। আজ ডাক্তারের কাছ থেকে ফিরলাম। ডাক্তার বলল আমি নাকি অল্প কিছুদিনের মেহমান পৃথিবীর। আচ্ছা মায়াবতী, বলো আমি তোমাকে কিভাবে কষ্ট দিই? জানো, তোমাকে নীল শাড়িতে বউ করার খুব ইচ্ছে ছিল। তুমি নীল শাড়ি পরবে, আমি নীল রঙা পাঞ্জাবি, বর্ষার কিছু কদম ফুল নিয়ে বৃষ্টি ভেজা সাজে বলবো ভালোবাসি তোমায়। কিন্তু না, আমার স্বপ্নগুলো যে বড্ড বেশি দামি। কথা চোখের পানি মুছে কয়েক পাতা উল্টাতেই দেখতে পেল, জীবনে কারোর জন্য কিছু করতে পারলাম না। নিজের জীবনে আরও কয়েকটা দিন হয়তো বেশি বাঁচতে পারতাম জমানো টাকাগুলো দিয়ে,
কিন্তু আমার কয়েকদিন বেঁচে থাকার চেয়ে বোনের হাসি মুখটাই যে বেশি প্রিয়, তাই চিকিৎসার টাকাটা বোনের পণ হিসাবে পাঠিয়ে দিলাম। জীবন সত্যিই অদ্ভুত। যে ডুয়েটে চান্স স্বপ্নের মতন থাকে, আজ সেই ডুয়েটের স্টুডেন্ট হয়েও মা বাবার স্বপ্ন পূরণ করতে পারলাম না। কথার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, তবুও ডায়েরির পাতা উল্টিয়েই যাচ্ছে। আজ নিজেকে বড্ড বেশি স্বার্থপর মনে হচ্ছে। কথার ভালোর জন্য জীবনের সবচেয়ে বড় অভিনয় করতে হলো। হয়তো কথা আমাকে খারাপ ভাববে, আমি এটাই চাই। মেয়েটা যতই খারাপ ভাববে আমাকে, ততই দূরে সরে যাবে। ওর হাসি মুখটা যে আমার মেঘলা গোমট আকাশের একছোটা আলোর পরশ। আজ কথার গায়ে হলুদ, হয়তো জীবনের শেষ দেখা। হসপিটাল থেকে যেতে দিচ্ছে না। ডাক্তার রহমানকে কত রিকোয়েস্ট করলাম, শেষ পর্যন্ত রাজি হয়েছে। রোদেলাকে নিয়ে কথার জন্য নীল রঙের একটা শাড়ি, একগোছা কাঁচের লাল রঙা চুড়ি, সাথে একটা কালো টিপের পাতা কিনে জারপিং কাগজে মুড়িয়ে নিলাম। রোদেলাকে বললাম বিয়ের দিন যেন কথাকে এটি দেয়। রোদেলার বাসায় গিফট করা রেখে যাচ্ছি মায়াবতীকে শেষ দেখতে। হলুদ শাড়িতে পরীর মতন লাগছে। খুব ইচ্ছে করছে কথার দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকতে, কিন্তু পারলাম না। হলুদের ছোঁয়া লাগিয়ে আবারও হসপিটালে। আজ মায়াবতীর বিয়ে, আমি হসপিটালে। আর লিখতে পারছি না। বাড়িতে খবর দেওয়া হয়েছে আমি একটু অসুস্থ। সবাই কান্না থামাতে পারলেও মা ফোনেই কান্না করে দিল। রাত পার হচ্ছে না। সকালে রোদেলা এসে বলল কথা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আর অ্যাক্সিডেন্টে দুটি চোখই নষ্ট হয়ে গিয়েছে। কথাকে নাকি এই হসপিটালেই অ্যাডমিট করা হয়েছে। রোদেলার কথা শুনে বিশ্বাস করতে পারছি না। ডাক্তার রহমানকে সব কিছু বুঝিয়ে বললাম আমি তো আর বাঁচব না, তাই চোখ দুটি কথাকে দিয়ে যেতে চাই। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে কথাকে এক নজর দেখে নিলাম। আর লিখতে পারছি না। মায়াবতী, যদি কখনো সত্যিটা জানতে পারো, তাহলে সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে দেখো। দেখবে সন্ধ্যার আকাশে একটি উজ্জ্বল তারা তোমার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। মনে করে নেবে সেই সন্ধ্যার তারাটাই আমি। ভালো থেকো। ভালোবাসলেই এক জীবনে সবাইকে পাওয়া যায় না, তবুও বলবো না বলা সেই কথাটা, মায়াবতী, ভালোবাসি তোমায়। কথা ডায়েরিটা পড়া শেষ করে বুকের সাথে জড়িয়ে ধরল। চোখের কার্নিশবে কয়েক ফোঁটা জল মাটিতে আছড়ে পড়ল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।